বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচন আজ সকাল থেকে শুরু হয়ে গেছে। সারা দেশের 102টি আসনের ভোট গ্রহণ চলছে আজ, যার মধ্যে আছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন এবং লোকসভার এই পশ্চিম ত্রিপুরা আসন সহ আমাদের উপনির্বাচনও কিন্তু হচ্ছে রামনগর 7 রামনগর কেন্দ্রে। সকাল থেকে নিউজ ভ্যানগার্ডে আপনারা সরাসরি দেখছেন দেশের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট গ্রহণের চিত্র। এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচনকে ঘিরে নানান খবর আমরা তুলে ধরছি আপনাদের সামনে, তাই আপনারা সঙ্গে থাকুন। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা চোখ রাখছে পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত 30টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। পাশাপাশি রাজ্যের পাশাপাশি আমরা কিন্তু বহিরাজ্যেও চোখ রাখছি। রাজ্যে এখন অবধি শান্তিপূর্ণভাবে ভোট হলেও সকাল থেকে উত্তপ্ত বাংলার কোচবিহার। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। এরই মধ্যে কোচবিহার থেকে বোমা উদ্ধার করে পুলিশ। ভোটের ডিউটি চলাকালীন মৃত্যু এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। বাংলার কোচবিহারে লোকসভায় তিনি কর্তব্যরত ছিলেন। তুলসীবতী স্কুলে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। উৎসবের মেজাজে ভোট হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। তার আগে তুলসীবতী স্কুলেই ভোট দিয়েছেন ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের পোলিং এজেন্টদের বুথে বসতে দেওয়ার হচ্ছে না বলে অভিযোগ করেন উনি এবং এর জন্য কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে রামনগর বিধানসভা উপনির্বাচনের সমস্ত ভোটারদের ভোটদানে অংশগ্রহণ করার আবেদন করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পরিলক্ষিত হয় দীর্ঘ লাইন। অন্যদিকে রামনগরের জয়নগর সহ সমস্ত এলাকায় ভোটে প্রহসন অভিযোগ তোলেন ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কমিশনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, অভিযোগ করেন রতন দাস। সকাল 9টা অবধি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট পড়ে 15.9%। রামনগর বিধানসভার উপনির্বাচনে ভোট পড়ল 12.28% সকাল 9টা অবধি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। দর্শক বন্ধুরা, বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে দিচ্ছি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোটদান করেছেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি কি বলছিলেন। ইন্ডিয়া জোটের প্রার্থীকে উনি সমর্থন করলেন বলে আশা করা হচ্ছে, কিন্তু উনি কি বলেছেন ওনার বক্তব্যে তা স্পষ্ট ধরা দিয়েছে। অবশ্য ওনার বক্তব্যই নয়, শুধু বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। রাজ্যের পাশাপাশি দেশেরও বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ চলছে। আমরা চলে যাব এই মুহূর্তে উদয়পুরে। সেখানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কিছুক্ষণ আগে ভোটদান করেছেন এবং ভোটদান করার পর উনি কি বলেছেন চলুন আমরা সেই চিত্র দেখে নিই। চলে যাব উদয়পুরে। সারা রাজ্যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুরু হয়েছে। আমার কাছে এই পর্যন্ত যা খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন, কারণ একটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত 10 বছর যাবৎ এভাবে ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন এবং এই দেশের মানুষের মঙ্গল চায়। এই দেশের মানুষ নিজ পরিবার, নিজ রাজ্যের, নিজ দেশের অগ্রগতি চায়। তারা স্বাভাবিকভাবে নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী যেটা মানুষ বিবেচনা করে নিয়েছেন তারই আজ চলছে এই প্রথম দফায় এবং এটা সত্যি কথা, আপনি বার 400 পাহাড় ফির একবার মোদী সরকারের অগ্রগতি চলছে। আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উনি কি বললেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম পশ্চিম ত্রিপুরা আসনে এখন অবধি 15.9% ভোট পড়েছে। তার মধ্যে সর্বাধিক ভোট পড়েছে 17 গোলাঘাটি কেন্দ্রে, 18.93% ভোট সেখানে পড়েছে এবং সর্বনিম্ন ভোট যেটা পরিলক্ষিত হয়েছে তা হচ্ছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে লোকসভার যে ভোট সেখানে ভোট পড়েছে 12.28%। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন। আজ রয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায় এবং রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। আমরা ওনাদের সঙ্গে আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো এবং পাশাপাশি
আমাদের প্রতিনিধিরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং শুধু রাজ্যেই নয়, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদের প্রতিনিধিরা রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের খবর করছেন এবং আপডেট দিচ্ছেন কি হচ্ছে সেখানে ভোটের ব্যাপার। আমরা সেই সব দিকেও নজর রাখবো। কিন্তু প্রদীপ্তবাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথমেই, এবং আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে আপনার আলোচনা হচ্ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোটদান করেছেন, এবং আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে সবার যেটা একটা প্রশ্ন এবং একটা খুব জানার উৎসাহ যে কাকে হয়তো ভোট দিতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কারণ রামনগর বিধানসভা কেন্দ্রে সেখানে সিপিআইএম প্রার্থী উপনির্বাচনে, অথচ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ওখানে প্রার্থী কংগ্রেস প্রার্থী, ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছিলেন যে কৌশলগত দিক কার জন্যে প্রদীপ্তবাবু? সেটা শুধু কি নেতৃত্বদের জন্য কৌশলগত দিক? সাধারণ যারা সমর্থক বা সাধারণ যারা কর্মীরা, যারা একে অপরের এই সন্ত্রাসের শিকার হয়, তাদের জন্য এই কৌশলটা কতটা গুরুত্ব রাখে? সবার জন্য এখন কৌশলগত অবস্থানে চলে গেছে। আমি একটা জিনিস বলেছিলাম, একটা বিষয়, যেটা হচ্ছে যে আসলে আজকে যারা বিজেপি নেতৃত্ব বা বিজেপির কর্মী, এদের বিরাট অংশ তো আসলে কংগ্রেসই। আচ্ছা, মানে 2018 বছর দুয়েক আগে মূলত একটা স্রোত, নেতৃত্ব এবং কর্মী একটা স্রোত কংগ্রেস থেকে বিজেপির দিকে গেছে। এবং যে দ্বন্দ্ব বা বৈরিতাটা ছিল সিপিএম এর সঙ্গে কংগ্রেসের, যাদের সঙ্গে দ্বন্দ্বটা ছিল তারাই কিন্তু অ্যাকচুয়ালি বিজেপিতে চলে গেছে। এখন অবশিষ্ট যারা আছেন নেতৃত্ব, যে কংগ্রেসে আছেন, এদের সঙ্গে কিন্তু আগেও মানে অধিকাংশের সঙ্গেই সিপিএম এর কিন্তু একটা মানে অন্তর্গত সখ্যতা ছিল। ফলে সেক্ষেত্রে এখানে ওই ইউনিটিতে খুব একটা তফাৎ হয়নি, মানে মানে অসুবিধা হয়নি। আচ্ছা, তো এই কারণে মানে এই যে মানে মানে এটা মানে সবার যে ধারণা, মানে একটা যে পারসেপশন তৈরি হয়েছে যে কি করে এদের মধ্যে জোট হবে, এত যুদ্ধ হয়েছে, এত লড়াই হয়েছে, কিন্তু যুদ্ধ লড়াইটা যাদের সঙ্গে হয়েছে সেই কংগ্রেসীরা কিন্তু এখন বিজেপি। ফলে ওই লড়াই করা মানে যুদ্ধ করা যে কংগ্রেসীরা ছিল, ওদের সঙ্গেই আসলে কিন্তু সিপিএম এর ফাইট চলছে, আসলে যেটা আমরা বিজেপি আর সিপিএম এর দ্বন্দ্ব বলে মনে করছি। আর এছাড়া সাংগঠনিকভাবে সিপিএম এর অবস্থা দিন দিন এত খারাপ হচ্ছে যে এখন এছাড়া তো আর কোনো রাস্তা নেই। এবং এখন অবশিষ্ট কংগ্রেসী যারা আছে বা নতুন প্রজন্মের কংগ্রেসী যারা আছে, এখনো এই যে স্রোতের প্রতিকূলে যারা এখনো কংগ্রেস করছে বা নতুন করে কংগ্রেসে সামিল হয়েছে, তাদের সঙ্গে সিপিএম এর সখ্যতার ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ততটা নেই যতটা দ্বন্দ্ব অ্যাকচুয়ালি শাসক দলের পক্ষ থেকে দেখানো হচ্ছে। ওকে, আমরা আসবো প্রদীপবাবু, আপনার এই বিষয় নিয়ে আমরা আরো একটু আলোচনা করব আজ ভোটের দিন। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রীতিকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা দেখি সুপ্রীতিকে আমরা পাই কিনা, এবং সুপ্রীতি কোথায় আছে, এবং আগরতলা শহর হোক বা পশ্চিম ত্রিপুরা আসনের। ওকে, চলো, এই মুহূর্তে তাহলে আমার চেষ্টা করতে হবে সুপ্রীতির সঙ্গে আমরা কথা বলার। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের প্রতিনিধিরা সুপ্রীতি মুখার্জি, অঙ্কিতা বর্ধন, শতাব্দী এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং সেখানে কোথায় কি হচ্ছে, কোন কেন্দ্রে ভোট গ্রহণ কেমন হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি জানার এবং তা আপনাদের সামনে তুলে ধরার। ভোরবেলা থেকে, সকালবেলা থেকে ভোট গ্রহণের জন্য প্রক্রিয়া শুরু হয় এবং সকাল 7টা বাজতেই ভোট গ্রহণ শুরু হয়ে যায়। এবং নিউজ ভ্যানগার্ড একদম সকাল থেকেই কিন্তু আপনাদের রাজ্যের এবং বহিরাজ্যের, বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ কেমন হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের এই মুহূর্তে সুপ্রীতি আমাদের সঙ্গে আছে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সুপ্রীতি, এই মুহূর্তে কোথায় আছো তুমি এবং কোন ভোট গ্রহণ কেন্দ্রে আছো? এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভোটকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা আসছেন, ভোট দিচ্ছেন, তার সঙ্গে সাধারণ যে ভোটাররা রয়েছে, সাধারণ মানুষেরও কিন্তু একটা ব্যাপক উচ্ছ্বাস এবং উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো দীপেন্দা, সকাল থেকে বিরোধীদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি আমরা। এই যে শিশু বিহার স্কুল, এই স্কুলের মধ্যেই দাঁড়িয়ে তোমার সাত রামনগরের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস এবং অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, দুজনেই কিন্তু ভোট দিলেন।
এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনেই একই রকমের অভিযোগ তুলেছেন যে ভোট প্রহসন করা হচ্ছে, রিগিং এর অভিযোগ তুলেছেন। কমিশনকে জানানো হয়েছে এই সংক্রান্ত বিষয়ে, কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই দেখো, বেলা যত বাড়ছে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে বিশেষ করে সাতরামনগরের আমরা একটা বড় অংশ জানি যে সীমান্তের দিকে কিন্তু পড়ে, সেই সীমান্ত এলাকাতে কিন্তু বহু মানুষ ভোট দিতে পারছেন না, এমনও বেশ কিছু অভিযোগ উঠে আসছে। তবে এখনো পর্যন্ত আমরা আমাদের ক্যামেরায় সেরকম কিছু ধরা পড়েনি, যেটা বিরোধীদের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবে অভিযোগ থাকে ভোটকে ঘিরে। এবারও কিন্তু সেই অভিযোগে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা জায়গাতে যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রয়েছে। যে ছবি আমরা দেখেছি, ভোটারদের সুবিধার্থে, ভোটারদের কথা মাথায় রেখে কিন্তু তোমার বলা যায় যে প্রত্যেকটা পোলিং স্টেশনকে সাজানো হয়েছে। প্রত্যেকটা পোলিং স্টেশনে পর্যাপ্ত ফ্যান এবং ছাউনি বা শেডের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে পানীয় জল কিন্তু রয়েছে। এখনো অবধি আমরা যে যে পোলিং স্টেশন ঘুরে দেখেছি। সুপ্রীতি, তুমি এই মুহূর্তে রিগিং এর এবং প্রহসনের অভিযোগ করছেন বিরোধী যারা প্রার্থী রয়েছেন রতন দাস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তুমি বললে নিরাপত্তা ব্যবস্থা কতটা লক্ষ্য করা যাচ্ছে এইসব এলাকাগুলোতে, বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থার থাকা সত্ত্বেও কি করে এই ধরনের প্রহসনের অভিযোগ তুলছেন ওনারা? দেখো, সেই জায়গাতে নিরাপত্তা কিন্তু আমাদের চোখে এখনো অব্দি ধরা পড়েছে যে যথেষ্ট পরিমাণেই রয়েছে। রাস্তায় রাস্তায় যেরকম ভাবে আমরা দেখেছি রাজ্য পুলিশ রয়েছে, টিএসআই রয়েছে, তার সঙ্গে প্রত্যেকটা পোলিং স্টেশনে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, আমরা যে ছবি দেখতে পাচ্ছি। আর এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে তোমার প্যারামিলিটারি ফোর্স থাকছে, অর্থাৎ তোমার সেন্ট্রাল যে ফোর্স রাজ্যে এসেছে সেই সেন্ট্রাল ফোর্স, তার পাশাপাশি তোমার কমান্ডাররা থাকছেন এবং রাজ্য পুলিশ তো থাকছেই। এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তাকে ভেদ করে কোথাও কোনো মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কিন্তু সেটা সম্ভব নয় বাস্তবে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। তাই বিরোধীরা অভিযোগ তুলেছে যে ভোট কেন্দ্রে তাদেরকে যেতে তারা না যায়, তার জন্য নাকি বেশ কিছু ক্ষেত্রে তোমার কাঞ্চন মূল্যের বিনিময় চলছে, বেশ কিছু ক্ষেত্রে তোমার খাওয়া দাওয়ারেরও বিনিময় চলছে, এমন কিন্তু বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। তবে হ্যাঁ, সবটাই অভিযোগ। কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে যখন আমরা জানতে চাই বিরোধীদের পক্ষ থেকে, তারা কিন্তু একটাই কথা বলেছেন যে আমরা এই মুহূর্তে অভিযোগ জানাতে গেলে একমাত্র নির্বাচন কমিশনেরই ব্যবস্থা হব, কিন্তু কমিশনই কোন রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করছে না। অন্যদিকে আমরা কমিশনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে পুনিত আগরওয়াল আর কিছুক্ষণের মধ্যেই তোমার যাচ্ছেন কুঞ্জবন স্কুল, যেখানে তোমার এই ভোট আর কিছুক্ষণের মধ্যেই দেবেন সুদীপ রায় বর্মন। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি পরিদর্শনে যাবেন। হেরিটেজ পার্ক সংলগ্ন যে স্কুল রয়েছে, দুঃখিত, আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির, সেখানে পরিদর্শনে যাচ্ছেন। এছাড়াও তোমার যে আরোরা রয়েছেন, যারা বিএলওরা রয়েছেন, তারা প্রত্যেকে ফিল্ডে রয়েছেন। ওকে সুপ্রীতি, যেখানে তুমি দাঁড়িয়ে আছো শিশু বিহার স্কুলে, সেখানে যেহেতু এই মুহূর্তে প্রচন্ড গরম এবং তুমি বলছিলে যে পানীয় জলের ব্যবস্থা থেকে অন্যান্য ব্যবস্থা রয়েছে, সেখানে মহিলা ভোটার, প্রবীণ ভোটার এবং নতুন ভোটারদের কেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, মহিলা এবং প্রবীণ ভোটারদের ভালোই বেশ এখনো অব্দি উপস্থিত। যেহেতু আমরা এবারের লোকসভাতে দেখেছি যে 85 বছরের যারা ঊর্ধ্ব তারা বাড়ি বাড়িতে গিয়ে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পেরেছেন, কিন্তু যারা তার নিচে, দেখো 80 বছরটাও কিন্তু যথেষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে 80 বছরের একজন বৃদ্ধ যখন ভোট দিতে আসছেন, তখন তার ক্ষেত্রেও কিন্তু বিশেষ ব্যবস্থা নিতে হবে। তাই যারা এইরকম বয়স্করা আসছেন তাদের জন্য সেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না, তাদের জন্য আগে ভোট দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রত্যেকের স্লিপ দেখে ভোটার কেন্দ্রের ভেতরে ঢোকানো হচ্ছে। আমরা চোখের সামনে যে ছবি দেখছি, এবং তার সঙ্গে কে কোন কাউন্টারে গিয়ে ভোট দেবেন সেটাও বলে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ভোট কর্মীরা রয়েছেন এবং তার পাশাপাশি একটা বিষয় লক্ষ্য করা যে তরুণ ভোটার, আজকে সকাল থেকে আমরা তরুণ ভোটারদের উপস্থিতি বেশ ভালো লক্ষ্য করেছি এবং সেই জায়গায় কমিশনের পক্ষ থেকে আমরা যে পরিসংখ্যান পেয়েছি সকালের মধ্যে, দেখো সেই জায়গায় এখনো পর্যন্ত প্রায় অলমোস্ট বলা যায় যে 15 থেকে 18% পর্যন্ত সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে পশ্চিম লোকসভা আসনের। বিশেষ করে ওয়েস্ট ডিস্ট্রিক্টের কথা যদি বলি, ওয়েস্ট ডিস্ট্রিক্ট, তার সঙ্গে যদি আমরা পশ্চিম লোকসভা আসনের যে বাদবাকি জেলাগুলো রয়েছে, গোমতী, সিপাহীজলা, দক্ষিণের বেশ কিছু অংশ এবং তার সঙ্গে পশ্চিম জেলা তো রয়েছে,
দাঁড়িয়েছে এই প্রত্যেকটা আসনে কিন্তু ভোট এখনো পর্যন্ত প্রায় 17% অব্দি পড়েছে। সব থেকে বেশি এখনো অব্দি পরিলক্ষিত হয়েছে ভোট করার ক্ষেত্রে সেটা হলো তোমার তোমার টাকার জলাতে এখনো পর্যন্ত 18.17% ভোট পড়েছে টাকার জলায়। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ভোট কিন্তু পড়ছে এবং ভোটকে ঘিরে বিরোধীদের অভিযোগ। তোমার কাছে আবার আসবো সুপ্রীতি, আমরা অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তের আপডেটের জন্য। আমরা অবশ্যই আমাদের সঙ্গে আরো দুজন অতিথি আজ রয়েছেন স্টুডিওর মধ্যে এবং আমরা আমাদের সঙ্গে কথা বলছিলাম। স্যার, সঞ্জয় স্যার, এই যে অভিযোগগুলো উঠছে বিশেষ করে রামনগর উপনির্বাচনে এবং রামনগর পশ্চিম ত্রিপুরা আসনে রামনগর থেকে এই অভিযোগগুলো উঠছে, প্রার্থী রতন দাস অভিযোগ করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানসিকর অভিযোগ করেছেন, এমনকি লোকসভা নির্বাচনের প্রার্থী আশিস কুমার সাহাও, ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাও কিন্তু অভিযোগ করেছেন যে বুথে ওনাদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। এবং এখানে বলছেন যে সীমান্ত এলাকায় ভোট প্রহসন চলছে, রিগিং চলছে, আসতে দেওয়া হচ্ছে না, কমিশন কথা শুনছে না, কোনো অভিযোগ নিচ্ছেন না। এই যদি হয়ে থাকে তাহলে কমিশনের দায়িত্ব কতটা পালন হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, কমিশনের বা নমস্কার সবাইকে। কমিশনের আপনার একটা রিপোর্ট কয়েকদিন আগে বেরিয়েছে, গতকালকে দেখেছিলাম। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে বোধহয় প্রায় 66টা এরকম অভিযোগ ছিল, প্রায় 64টাই বোধহয় রিড্রেসড হয়েছে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও একটা নোটিফিকেশন করেছে, তার মধ্যে যতগুলো পেয়েছে প্রায় মানে কি বলবো সিংহভাগের বেশি এগুলো রিড্রেসড হয়েছে। আচ্ছা, এখন দেখুন, বেসিক্যালি নির্বাচনে যখন নাকি আমরা যে কোনো দলই অবতীর্ণ হয়, তো সেখানে তো অভিযোগ তো থাকবেই, ঠিক আছে, অভিযোগ থাকতেই পারে, ঠিক আছে। কারণ গ্রাউন্ড লেভেলে আমিও যাইনি বা সাংবাদিক বন্ধুরা যারা আছেন ওনারা দেখছেন, ঠিক আছে। না, এখন এই অভিযোগগুলো সত্যতা বিচার করে সেইগুলো অ্যাড্রেস করা, সেটা তো এই মুহূর্তে কমিশনের দায়িত্ব। কারণ আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা কমিশনের কাছে গেলে নিশ্চয়ই কমিশন দেখবে, আমার মনে হয়। ওনারা বলছেন কমিশনের কাছে গেছেন, ওনারা কমিশনের কাছে গেছেন, যদি ম্যাটার ইজ সাবস্টেন্সিয়াল এবং যদি দেখা যায় তার সঙ্গে সত্যতা আছে, নিশ্চয়ই অভিযোগগুলো কমিশন নজরে নিলে, কমিশনের নজরে আসলে কমিশন দেখবে। আমার ব্যক্তিগত, কারণ কি কমিশন যে রিপোর্ট দিয়েছে প্রায় 66টার মধ্যে বোধহয় না 65টার মধ্যে প্রায় 64টাই ওরা রিড্রেস করে দিয়েছে, ঠিক আছে। সুতরাং এবং কয়দিন আগে আমাদের প্রাক্তন দুজন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার বক্তব্য শুনছিলাম, তো ওনারা বলছিলেন যে বেসিক্যালি অ্যাজ এ বেসিক্যালি এক্স ইলেকশন কমিশনার, তো ওনারা বলছেন যে ইলেকশন কমিশন ইজ বেসিক্যালি ভেরি প্রোঅ্যাক্টিভ, দে আর নট ওয়ার্কিং অন এ রিঅ্যাক্টিভ মানে ম্যানার। যেখানে যেখানে কিছু হতে পারে সেখানে ওনারা কিন্তু আগেই ব্যবস্থা নিচ্ছেন, ঠিক আছে, যাতে আনটোয়ার্ড ইনসিডেন্ট গুলোকে হতে পারে। আর কারণ কি দেখুন, এটা তো একটা বেসিক্যালি ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় এখন ভোটটা এমন একটা ব্যাপার, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। সেখানে মানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে না রাখছে, ঠিক অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগগুলো কমিশন অ্যাড্রেস করবে, সেটাই কিন্তু এই মুহূর্তে আম্পায়ার। ঠিক, একদম আপনি ঠিক সুন্দর বললেন। কিন্তু এই মুহূর্তে আসবো আপনার কাছে আবারও। আমরা দেখব আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ কিছুক্ষণ আগেই উনি ওনার নিজের ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান করার পর উনি কি বলতে চেয়েছেন রাজ্যবাসীকে, চলুন আমরা একটু দেখে নিই রতন নাথ। এবং এই কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এবার বিদ্যুৎ মন্ত্রী রতন নাথের ভোট উনি প্রদান করেছেন। উনি কি বলেছেন চলুন আমরা একটু দেখে নিই। এই মুহূর্তে আমরা অবশ্যই কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উনি বক্তব্য রেখেছেন এবং উনি বলেছেন যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এই মুহূর্তে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ কি বলছেন চলুন শুনে নিই। ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে, 7টা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে। বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে, টেলিফোনটা ডিস্টার্ব করছে, তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে, যদিও পাল্টিয়ে দিচ্ছে কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে। এবং
আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে মেশিনগুলো রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে, সেই জন্য ভোটাররা কিভাবে ভোট দিতে পারছে আমি জানি না। কিন্তু আরো এরকম ক্লিয়ার থাকলে ভালো, যাতে লাইটটা থাকে, যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে। ভোটারদের ট্রেন্ড কিরকম দেখে দেখছেন? এটা একতরফা ভোট হচ্ছে। এটা আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি, এই ভোটটা একটু ব্যতিক্রমী মিনস মানুষের সংখ্যা আপনারা এখানে দেখছেন বিরাট লাইন ধরে আছে, মহিলাদের লাইন। তো উৎসবের মধ্যে বোঝা যায় ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফা হচ্ছে। এবং আমার ধারণা বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব দেবের পক্ষে, বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে, এটা আমার মনে হচ্ছে। কারণ মানুষের এপিয়ারেন্স দেখলে আমরা বুঝতে পারি, এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে সবচেয়ে বড় কথা। এবং কেন্দ্রে শক্তিশালী সরকারের জন্য, এবং একটা যেন শক্তিশালী সরকার হয় আগামী দিনে, যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই যে চিন্তাধারাটা এবং বিকশিত ভারত এবং পৃথিবীতে যেন। আপনারা শুনলেন বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ কি বললেন। উনি খুব উল্লেখযোগ্য একটি কথা বলেছেন। উনি বলেছেন একতরফা ভোট হচ্ছে, একটু ব্যতিক্রমী ভোট এবারের ভোট। সেখানে উৎসবের মেজাজে হলো একতরফা ভোট হচ্ছে বলে উনি দাবি করেছেন। মোহনপুর বিধানসভার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বুথে উনি ভোট দিয়েছেন, নিজের ভোট প্রদান করেছেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি যা বলেছেন। প্রতিবাবু, একতরফা ভোট হয়েছে উনি বলছেন, এবং এটা ব্যতিক্রমী ভোট, উৎসবের মেজাজে ভোট হয়েছে বিদ্যুৎ মন্ত্রী বলছিলেন। এমনিতে এটা তো ওনার রাজনৈতিক বক্তব্য রেখেছেন, কিন্তু সেটা যে অসত্য এরকমও নয়। আসলে বর্তমান পরিস্থিতিটা এরকম আছে যে সাধারণ মানুষের মধ্যে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেটা কিন্তু মানে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এরকমই আছে যে আসলে মানে আমরা তো জানি কারা জিতবে, এরকম একটা ব্যাপার আছে। তো যখন এই অবস্থা থাকে তখন কি হয়, যারা বিরোধী পক্ষে থাকে তাদের যে সমর্থকরা, তারা ভোটদানের ক্ষেত্রে তাদের ততটা উৎসাহ থাকে না। ফলে এদের অনেকেই ভোট কেন্দ্রেই যান না, যে ভোট দিয়ে কি হবে, আমি যাকে সমর্থন করি, যে দলকে সমর্থন করি, ওরা তো জিতবে না, এরকম একটা ব্যাপার থাকে। আর যারা শাসক দলের থাকেন ওরা তো সবাই দল বেঁধে মহা উৎসাহে ভোট দিতে যান। তো সেই জায়গা থেকেই দেখা যায় যে একটা ব্যবধান তৈরি হয়ে যায়। এখন একতরফা ব্যাপারটা এভাবে তো আমরা বলতে পারি না, কিন্তু মোটামুটি পরিস্থিতি যে ওদের অনুকূলে আছে সেটা তো আপাতভাবে বলাই যায়। আর এছাড়া যেটা হচ্ছে যে আরো যে বিভিন্ন অভিযোগগুলি আছে, অভিযোগগুলোর ক্ষেত্রে আসলে কি হয়, যখনই কি হয় সমানে সমানে লড়াইটা হয় না, মানে হয় না যখন, তখনই কিন্তু অভিযোগটা বেশিভাবে আসে। আচ্ছা, আপনি বলছেন সমান সমান লড়াই হচ্ছে না, তাহলে মানে অন্তত ভোটদানের যে চিত্র এবং সার্বিক যে চিত্র বা ভোটদানের আগের যে ঘটনাবলী আমরা দেখেছি গত 1 মাসের, তাতে কিন্তু সমানে সমানে লড়াই হবে এরকম কিন্তু আমরা বুঝতে পারছি না। আচ্ছা, লড়াইটা আসলে মানে ওই লেভেল প্লেইং হচ্ছে না, মানে এসে হয়ে গেছে। আমি আসবো আপনার কাছে। শাসকের ফেভারে আছে সবটাই, শাসকের ফেভার আছে আপনি বলছেন। ডক্টর রায়, এই যে একতরফা ভোট হচ্ছে বলছে, ব্যতিক্রমী ভোট, একতরফা ভোট, এবং বলছেন যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে, আপনার প্রতিক্রিয়া এই বক্তব্যে? না, 1 নম্বর ব্যাপার হলো, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ত্রিপুরা রাজ্যের যে এই পার্লামেন্টের নির্বাচনে যেটা হিস্টোরিক্যাল ট্রেন্ড, বারিং 1 or 2 ইয়ার্স, মানে ঠিক আছে, এটাতে আমরা দেখেছি যারা নাকি রাজ্য প্রশাসনে থাকে আর বিধানসভায় যারা সরকারে থাকে, তারাই কিন্তু এখানে পার্লামেন্টারি নির্বাচনে জয়লাভ করছে। আচ্ছা, ঠিক আছে। সুতরাং এই দিক থেকে চিন্তা করলে তো, যেটা প্রদীপবাবু বলছিলেন যে সমানে সমানে হচ্ছিল বা মানে খুব বেশি কন্টেস্ট হবে না, এটা আমরা এক্সপেক্ট করছিলাম। ঠিক আছে, এটা যদি আপনি যদি ভোটের যে পার্সেন্টেজটা যদি আমি যদি একটু বলি, তাহলে দেখবেন 2014-তে যখন নাকি নির্বাচন, 19-এ যখন নাকি হয়েছিল, তখনও আপনার দেখেছি আমরা এই প্রতিমা ভৌমিক জিতেছেন, 52% ভোট পেয়েছেন। হ্যাঁ, একদম ঠিক আছে। আপনি যদি 2014 সালে দেখেন, সিপিএম 65% ভোট পেয়েছে। 2009 সালে সিপিএম 63% ভোট পেয়েছে। 2004 সালে সিপিএম 66% ভোট পেয়েছে। ঠিক আছে। তার মানে কি, ট্রেন্ডটা যদি আমরা লক্ষ্য করি, ওইটা তো মানে কি, একটা দলে যখন 65-66% ভোট পেয়ে যাচ্ছে, এটা তো আগেও একই রকমের ট্রেন্ড ছিল। সুতরাং ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে দেখি, বারিং 1990, সম্ভবত 89, ঠিক আছে, যখন নাকি
কংগ্রেস 49% বা এবং সিপিএম 48% পেয়েছিল, এরকম একটা কিন কন্টেস্ট ছাড়া আচ্ছা, মানে মোটামুটি ভাবে 52 সাল থেকে যদি আমরা নির্বাচনের যে গাণিতিক ব্যাপারটা লক্ষ্য করি, হ্যাঁ। পার্লামেন্টের নির্বাচনের সময় 52 কয়েকটা বাদ দিলে পরে ত্রিপুরার জন্য বিধানসভা যখন চালু হয়েছে তারপর থেকে, তো যারা রাজ্য সরকারে থাকে তারাই মোটামুটি ভাবে জয়লাভ করবে এবং মোটামুটি ভাবে এটা একতরফাই হয়। হ্যাঁ, একতরফাই হয়। 50% গত বছর শুধু পূর্ব ত্রিপুরা আসনে বোধহয় সম্ভবত একটু বিজেপি প্রার্থী, হয়তো পার্সেন্টেজের দিকে যদি লক্ষ্য করি, ঠিক আছে, কম পেয়েছিল। পার্সেন্টেজের দিকে যদি লক্ষ্য করি তাহলে একটু কম পেয়েছিল। আচ্ছা, কিন্তু এছাড়া উনি যেটা বলছেন, মাননীয় মন্ত্রী সাহেব যেটা বললেন, সেটা তো মানে ত্রিপুরার যে বাস্তবতা আমি মনে করি বেসিক্যালি দিস ইজ হ্যাপেনিং। আর এটা তো তো বলেছেনই আগে, অ্যাকচুয়ালি সারা ইন্ডিয়ান নিরিখে যদি লক্ষ্য করি ত্রিপুরা রাজ্যের যেটা একটা নেগেটিভটা, বিরোধীরা সেই নেগেটিভটা ডেভেলপ করতে পারেনি ত্রিপুরাতে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এদিকে যদি লক্ষ্য করে দেখি তাহলে পশ্চিম ত্রিপুরা আসনে তো মোটামুটি ভাবে এখন আজকে যে নির্বাচন হচ্ছে তাতে তো যে শাসক দল যারা আছেন ওরা তো নিঃসন্দেহেই অনেকটা এগিয়ে। হ্যাঁ, শাসক দল আপনি এগিয়ে আছে বলছেন এখানে, মানে এগিয়ে থাকার সম্ভাবনাই মানে সবচেয়ে বেশি প্রবল। ওকে, প্রদীপবাবু, এই যে বিষয়টা, শুধু এক পক্ষ বলছে উৎসবের মেজাজে ভোট, এক পক্ষ বলছে যে অভিযোগ রয়েছে, প্রহসন হচ্ছে, রিগিং হচ্ছে, এটা কি কোনোভাবে মাইন্ড গেম চলে একদম মানে ভোট গ্রহণের প্রথম থেকে একটা যারা ভোট দিচ্ছেন তাদেরকে প্রভাবিত করার জন্য একটা মাইন্ড গেম কিছু কি চলে কি? মাইন্ড গেম তো চলেই, কিন্তু এছাড়া যেটা হচ্ছে যে সবসময় দেখা যায় যারা সরকারে থাকে, যারা শাসন ক্ষমতা থাকে, তাদের জন্য তো উৎসবই। আর যারা ক্ষমতা থাকে না তাদের এই লোকসভা ইলেকশন দিয়ে যেহেতু রাজ্যের ক্ষমতার পরিবর্তন হবে না, এবং এছাড়াও এরকম একটা অবস্থা আছে যে কেন্দ্রীয় যে ক্ষমতা তারও খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। রাজনৈতিক বক্তব্য হিসেবে বিরোধী দল প্রেস কনফারেন্স করে যাই বলে থাকুক না কেন, সাধারণ ঘটনা প্রবাহ দেখে আমরা বুঝতে পারি যে আসলে মানে জেনারেল ইলেকশন এবার যেটা হবে সেটা মানে পুনরাবৃত্তি হবে, মানে আগের শাসক দলই আবার সরকার গঠন করবে। ঠিক, আসবো আপনার কাছে, যা হয় আর কি, যেটা হওয়ার তাই হচ্ছে। ঠিক, আমি আসবো আরেকবার আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে ভোট উৎসবে সামিল হয়েছে রাজ্যের তৃতীয় লিঙ্গের ভোটাররা। উৎসবের মেজাজে কিন্তু ওনারাও ভোট দিচ্ছেন। আমরা সেই চিত্র নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়েছে, আমাদের চিত্র সাংবাদিক এবং সাংবাদিকরা রয়েছেন সেখানে। কি বলছেন ওনারা ভোটদানের পর, চলুন আমরা একটু শুনে নিই। আমাদের নমস্কার ত্রিপুরা রাজ্যের সবাইকে। আর ইলেকশন কমিশনার আমাদেরকে যে ভোটের অধিকার দিয়েছে উনিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্টার সেন্টারের তরফ থেকে পুরা ত্রিপুরাতে আমরা ভোট দিতে পারছি। আমরা অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দিত ত্রিপুরাতে, আমরা অনেক আনন্দিত সবাই মিলে। যত স্টার সেন্টার আছে, আমি নারায়ণপুর থেকে বলছি, মালা, হ্যাঁ, যত স্টার সেন্টার আছে সবাই ভোট দিতে যাবেন। আর সবাইকে ইলেকশন কমিশনার ভোটের অনুরোধ কাট করে দিয়েছে। এই কারণে ত্রিপুরার সবার তরফ থেকে ভোটের ইলেকশনের কমিশনারকে, হ্যাঁ, উনিকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা অনেক আনন্দিত, সবাই মিলে আমরা ভোট দিব। নতুন সরকার গঠন হলে পর নতুন সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের? আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে আমাদেরকে পুরা ত্রিপুরা রাজ্যের স্টার সেন্টার যত আছে সবাইকে দেখবে, আমাদেরকে পূর্ণ বাসস্থান দিবে, আমাদেরকে সুযোগ সুবিধা করে দিবে। নতুন সরকারের কাছে আমাদের এই আবেদন। আপনার নাম? আমার নাম মালা, আমি নারায়ণপুর থেকে বলছি। আপনারা শুনলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা ওনাদের ভোটদানের পর কতটা খুশি হয়েছেন এবং ওনাদের খুশি ব্যক্ত করেছেন। ইলেকশন কমিশনকে ওনারা ধন্যবাদ জানিয়েছেন ওনাদের ভোটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। পাশাপাশি অন্যান্য যারা তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন রাজ্যের এবং দেশের, সবার কাছে ভোটদানের জন্য উৎসাহিত করেছেন। এই মুহূর্তে শতাব্দী আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। শতাব্দী, শুনতে পাচ্ছ তুমি আমাকে? শতাব্দী, এই মুহূর্তে তুমি কোথায় আছো?
প্রয়োগ করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে আমরা লক্ষ্য করেছিলাম প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এবং সেক্ষেত্রে কিন্তু ভোটাররাও যে একটা উচ্ছ্বসিত তা কিন্তু আজ পরিলক্ষিত হয়েছে। কেননা দেখো, শুধু আজকে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব এবং দেশ জুড়ে 7 দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিনে ভোটারদের যে উচ্ছ্বাস তা কিন্তু আবারও প্রমাণিত করবো যে দেশের গণতন্ত্র কিন্তু একেবারে ভোট মানে যে উৎসব, সেই উৎসব অংশ নিচ্ছে ভোটাররা, সেই ভোটারদের কিন্তু আজ লক্ষ্য করা গেছে উচ্ছ্বাস, এবং সকাল ঠিক 7টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু যারা প্রশাসনিক আধিকারিকরা ছিল, অথবা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছে যে যথারীতি ঠিক সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, এবং তখন থেকেই ভোটাররা একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের যে ভোটার আইডি কার্ড, সেই কার্ড নিয়ে তারা কিন্তু যথারীতি পৌঁছেছেন, এবং পৌঁছে কিন্তু তারা ভোট দিচ্ছেন একে একে। এবং সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার বিষয়টিকে বিশেষ করে মাথায় রাখা হচ্ছে, কেননা জাতীয় নির্বাচন কমিশন একেবারেই স্পষ্ট করে দিয়েছিল যে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এই ক্ষেত্রে যাতে করে কিন্তু ভোটাররা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়, তারা যেন কোনো ধরনের ভয় ভীতি না পায়, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর তাকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সতর্কবার্তা জারি রয়েছে। প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে আজকে যে রাজ্যগুলির ক্ষেত্রে ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু তোমার বলা যায় যে নিরাপত্তা বাহিনীরা মোতায়েন রয়েছে, এবং রাজ্যের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে যেহেতু পশ্চিম লোকসভা আসনের ভোট চলছে, আর এই ভোটকে কেন্দ্র করে কিন্তু রাজ্যে 100 কোম্পানির তোমার বাহিনীরা রয়েছে, এবং একই সাথে বলা যায় যে রাজ্য পুলিশের শতাব্দী, যেখানে তুমি দাঁড়িয়ে আছো, যে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে আছো, সেখানে দিব্যাঙ্গদের জন্য কেমন ব্যবস্থা রয়েছে? পাশাপাশি সেখানে নতুন ভোটার, প্রবীণ ভোটার, মহিলা ভোটারদের উপস্থিতি কেমন লক্ষ্য করা যাচ্ছে? আর তুমি দেখো দীপন্দা, তুমি যেমনটা বলেছো, দিব্যাঙ্গরা দেখো প্রত্যেক ক্ষেত্রে বলা যায়, আমরা লক্ষ্য করেছিলাম যে বাড়ি বাড়ি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, কেননা যারা দিব্যাঙ্গরা রয়েছে তাদের ক্ষেত্রে এবং যারা বয়সস্থ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ব্যবস্থা গ্রহণ করেছিল যারা যেতে পারবে না, কেননা একটি ভোটও মিস করা যাবে না, আর তাই তাদের যেন ভোট দেওয়া যায়, তাই তার ক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি ভোট যারা গ্রহণ সম্পূর্ণ করেছে। তবে যারা রয়েছে বা যারা অসুস্থ রয়েছে কিছুটা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। এবং আমরা নজরে নিয়েছিলাম যে একটি বিষয় তুমি লক্ষ্য করবে যে যারা বয়সস্থ রয়েছে, মানে যারা হাঁটতে পারছেন না, যারা 80 ঊর্ধ্ব, তাদেরকে ক্ষেত্রে কিন্তু তোমার ছাউনির ব্যবস্থা করা হয়েছে, তারা যেন কোনো ধরনের অসুস্থ না হয় বা তাদের যেন কোনো ধরনের অসুবিধে না হয়, সেই বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে। তাদের ক্ষেত্রে বিশেষ করে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে তারা প্রত্যেকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন, এক এক করে তাদের ভোট গ্রহণ সম্পূর্ণ করছে। এছাড়াও কিন্তু তোমার বলা যায় সেটির মাধ্যমে তাদের বসানোর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আরো একটি বিষয় লক্ষ্য করা গেছে দীপেন্দা, যেখানে যারা স্বাস্থ্য কর্মীরা রয়েছেন তারা মোতায়েন রয়েছে, কেননা এই ক্ষেত্রে তোমার বলা যায় যদি এই ধন্যবাদ তোমাকে শতাব্দীর সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। আমরা আবার আসবো তোমার কাছে এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ভোট গ্রহণ পর্ব চলছে, এবং এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক পক্ষ বলছে, শাসক শিবির বলছে উৎসবের মেজাজে ভোট হচ্ছে, অর্থমন্ত্রী থেকে শুরু করে সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রী সবাই বলছেন যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে যে প্রহসন হচ্ছে, সেখানে কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না, রিগিংয়েরও কিন্তু অভিযোগ তুলছেন, এবং বুথ থেকে ওনাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বা বসতে দেওয়া হচ্ছে না বলেও কিন্তু অভিযোগ করছেন। স্যার, এই যে যেটা বলছিলাম, এটা কি মাইন্ড গেম কিনা? কারণ ভোট শুরু হওয়া মাত্রই অনেক সময় দেখা যায় যে এই ধরনের অভিযোগ বিরোধীরা করতে থাকে, এবং পাশাপাশি শাসক দল বলতে থাকে যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এটা কি কোনো ভোটারদের প্রভাবিত করার কোনো একটা মাইন্ড গেম হয়, নাকি এটা আগে থেকে একটা মানে কি বলবো সিকিউরিটি নিয়ে নেওয়া হয় যে কিছু যদি হয় তাহলে এটা বলা যাবে যে এই ধরনের ভোট হয়েছিল? না, এটা পার্সিয়ালি আপনার সঙ্গে দ্বিতীয় যেটা বলছিলেন তার সঙ্গে একমত। কারণ কি, নির্বাচনে যখন নাকি দল প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু ভোটারদের পালসটা বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোন দিকে যাবে, মানে কিনলি কন্টেস্ট হবে, মানে খুব কন্টেস্ট হবে কিনা, প্রচন্ড মানে প্রতিদ্বন্দ্বিতা হবে কি হবে না, এটা কিন্তু যারা নাকি ভোটে যারা নাকি লড়ছেন দলগুলি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারে। ঠিক আছে, কারণ কি সবারই একটা পরিকল্পনা থাকে, স্ট্র্যাটেজি থাকে, তো সে অনুযায়ী হয়তো ওনারা হয়তো আগে থেকে বলেন যে ঠিক আছে যে এটা, কারণ কিছু তো বলতে হবে, ঠিক আছে, কারণ কি আগে থেকে তৈরি থাকেন তাহলে এটা বলে, কারণ কি একটা সেফগার্ড নিয়ে রাখেন, অর্গানাইজেশনাল একটা সেটআপ। কারণ কি আপনি যদি
পোলিং এজেন্ট যদি না বসাতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি নির্বাচনে চলবেন কি করে? নির্বাচনে আপনাকে যদি কন্টেস্ট করতে হয়, তাহলে তো আপনাকে পোলিং এজেন্ট বসাতে হবে সেখানে, না? ঠিক, কারণ সিস্টেম ইজ দেয়ার। প্রিসাইডিং অফিসার আপনি যদি ভেতরে ঢুকেন, প্রিসাইডিং অফিসারের কাছে রিপোর্ট করলে আপনি তো প্রিসাইডিং অফিসার ক্যানট ডিনাই যে আমার কাছে আসেনি, ওনাকে তো কাগজপত্র দিতে হবে লিখে। সুতরাং সেই জায়গায় দেখুন, এখন যদি সুযোগ যদি পায় যারা সরকার পক্ষে আছে, ওনারা যদি পারে, যদি ওনাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে হাউ টু অ্যাভয়েড দিস সিস্টেম, পোলিং এজেন্ট কি করে না ঢুকানো যায়। সুতরাং সবাই যে মানে এভরিবডি হ্যাজ ইটস ওন স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে আমার একটা বক্তব্য হচ্ছে, আসলে পোলিং এজেন্ট রাখলেই হয় না, একটা ব্যাকআপ ফোর্স রাখতে লাগে। আচ্ছা, যদি পোলিং এজেন্ট যদি মেরে ধরে বের করে দেওয়া হয়, তাহলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ব্যাকআপ ফোর্স লাগবে। আসলে বিরোধী পক্ষের ব্যাকআপ ফোর্স নেই, যেটা গত বিধানসভা ইলেকশনে আমরা দেখেছি। তো যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সব জায়গায় তো ঘটে না, যেখানে যেখানে ঘটেছে এটা ব্যাকআপ ফোর্স দিয়ে কিন্তু এটাকে আটকানো যায়নি। তখন মুখাপেক্ষী হয়ে থেকেছে নির্বাচন কমিশনের। যখন একটি দল আসলে সাংগঠনিকভাবে দুর্বল হয়, তখনই বেশি বেশি সে নির্বাচন কমিশনের মুখাপেক্ষী হয়ে ওঠে, যে কমিশন আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে। এটা কিন্তু আসলে দুর্বলতার লক্ষণ। এরাও জানে যে একটা মার্কাটারি ব্যাপার চলতে থাকে, কমিশন থাকে আম্পায়ার হিসেবে, কিন্তু দু দলের মধ্যে একটা মার্কাটের ব্যাপার চলতে থাকে, যা তৃণমূল বিজেপির মধ্যে খুব বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে, কে কাকে লড়াই করবে। ঠিক, এবং যখন আমরা ভরসায় বসেনি কমিশনে, আমরা লোকসভা নির্বাচন যখন দেখি, তখন বিভিন্ন রাজ্যের তুলনায় আমাদের দেশের এই প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় উৎসবের মেজাজে ভোট হলেও সেখানে কিন্তু এই উত্তেজনাগুলো একটু বিশেষ থাকে। আমরা এতক্ষণ রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের বক্তব্য শুনেছি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটদানের পর, পাশাপাশি বিরোধী দলের নেতৃত্বদেরও কিন্তু বক্তব্য শুনেছি। এই মুহূর্তে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের কথা বলেছেন, আমাদের প্রতিনিধি শতাব্দী। তো রাজীব ভট্টাচার্য কি বলছেন, চলুন আমরা একটু শুনে নিই আগে। সমস্ত জায়গায় পিসফুল রয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। তো এবং আপনারা অবগত আছেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনের যে নির্বাচন, সেখানে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তো আমরা চাই যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে মোদিজির পক্ষে রয়েছে। গত 17 তারিখে ত্রিপুরা রাজ্যে মোদিজি এসেছিলেন, যে উপস্থিতি মানুষের মধ্যে, যে উল্লাস আমরা দেখেছি, মানুষ তাই করে নিয়েছে যে মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাবে। এবং এই ত্রিপুরা থেকে 2টি আসন আমরা পদ্ম ফুল ফুটিয়ে মোদিজিকে শক্তিশালী করার জন্য আমরা পাঠাবো, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। এবং আজকে এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, অশুভ আতাত, সেই আতাত মানুষ মেনে নিতে পারেনি। মানুষ তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য তৈরি। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোটাধিকার করছে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। এবং আমি নিজেও ভোট দিয়েছি, আর মোদিজির পক্ষে ভোট দিয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান রাখছি যে আপনারা আসুন, এগিয়ে এসে আপনারা গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করুন। একটা প্রশ্ন, এই যে দিল্লির আসন নিয়ে যে লড়াই, সেই লড়াই কতটা আশাবাদী বা মানুষ কতটা উচ্ছ্বসিত যদি একটু বলেন? না, দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে ইসবার 400 পার। তো 400 পার তো হবেই, এবার একটা ইতিহাস তৈরি হবে ভারতবর্ষের বুকে। এবং মোদিজি যেই সংকল্প নিয়ে কাজ করছে, তো সেই সংকল্প তার, এবং সংকল্প না শুধু সংকল্পের পাশাপাশি গ্যারান্টিও নিচ্ছেন। আজকে আমাদের সমাজের শ্রমিকদের সুরক্ষা নিচ্ছেন, মহিলাদের, যুবকদের, সমাজের প্রত্যেকটা অংশের মানুষদেরকে মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি নিচ্ছেন। তো এই গ্যারান্টির উপর মানুষ ভরসা রাখে, আস্থা রাখে, তাই মোদিজির পক্ষেই ভোট করবে। বিরোধীরা তো অভিযোগ তুলছে যে কোথাও কোথাও ইভিএম নষ্ট হতো, সেই বিষয়টাকে আপনি কি বলবেন? না, ইভিএম তো টেকনিক্যাল কিছু ত্রুটি গোলযোগ থাকতেই পারে, সেই ক্ষেত্রে নির্বাচনের আধিকারিক তৎপর রয়েছে। এবং কোনো জায়গায় কোনো ইভিএম যদি কোনো রকম খারাপ হয়, গোলযোগ হয়, সেগুলি সঙ্গে সঙ্গে নিরসনের জন্য আধিকারিকরা কাজ করছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ স্যার। আমাদের প্রতিনিধি শতাব্দী কথা বলছিলেন রাজীব ভট্টাচার্যের সাথে, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে।
অবশ্যই উনি কি বলেছেন সেই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে আমাদের দুজন অতিথি রয়েছেন, কিন্তু তার আগে আমরা আবার চলে যাব সুপ্রীতির দিকে, আমরা রোগ করব, কারণ সুপ্রীতি আমাদের কাছে এই মুহূর্তে জানিয়েছেন সকাল 11টা অবধি পশ্চিম ত্রিপুরা আসনে এখন অবধি ভোট পড়েছে 34.6% এবং রামনগর কেন্দ্রে ভোট পড়েছে 27.62%। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়েছে এখন অবধি সকাল 11টা অবধি, ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 11:50, আর এই মুহূর্তে সকাল 11টা অবধি ইলেকশন কমিশনের খবর 34.6% ভোট পড়েছে পশ্চিম ত্রিপুরা আসনে এবং রামনগর বিধানসভার উপনির্বাচনে ভোট পড়েছে 27.62%। সুপ্রীতি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি আমার সঙ্গে জুড়ে যাওয়ার কথা এই মুহূর্তে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি? দীপেনদা, তোমার কথা যদিও ঠিকভাবে আসছে না, তাও তুমি যেটা জানতে চাইছো যে এই মুহূর্তে কত শতাংশ ভোট পড়েছে, দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা ইলেকশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, কার্যালয় থেকে যে পরিসংখ্যান এই মুহূর্তে তুলে ধরা হয়েছে, তাতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র যেখানে সকাল 11টা পর্যন্ত তোমার ভোট পড়েছে 34.6%। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে 7 রামনগর বিধানসভা, সেখানে উপনির্বাচনে এখনো অব্দি ভোট পড়েছে 27.62%। শান্তিতেই এখনো পর্যন্ত ভোট হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। দেখো, সেই জায়গাতে যদি আমি একটু পরিসংখ্যান তুলে ধরি, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন, যে লোকসভা আসনের ভোটার রয়েছেন 14,61,836 জন। অন্যদিকে 7 রামনগরের ক্ষেত্রে ভোটারের সংখ্যা কিন্তু 45,669 জন। এইটা ভোটারের আমরা যে পরিসংখ্যান পেয়েছি, সেই অনুযায়ী কতজন ভোট দিয়েছেন এখনো পর্যন্ত, কতটা রেশিও কি বলছে। দেখো, সকাল 11টা পর্যন্ত আমি যদি পুরো ধরে ধরে বলি, তাহলে সিমনা বিধানসভাতে ভোট পড়েছে 35.87%, মোহনপুরে ভোট পড়েছে 11টা পর্যন্ত 33.68%। অন্যদিকে তোমার 3 বামুটিয়া বিধানসভা, সেখানে ভোট পড়েছে 35.17%, বর্জলা বিধানসভায় 32.6%, খয়েরপুরে 33.37, আগরতলায় 32.32, রামনগরে 28.45%, বর্তমানীতে 32.9%, বনমালীপুরে 34.17%, মজলিশপুরে 36, মান্দাই বাজারে 38.53, চাকারজলাতে 38.11% ভোট পড়েছে, প্রতাপগড়ে ভোট পড়েছে 34.49%, বাধারঘাটে 32.55%, কমলাসাগরে 37.93, বিশালগড়ে 34.03 এবং গোলাঘাটিতে 39.69। অন্যদিকে সূর্যমণিনগরে 33.04% ভোট পড়েছে। এবারে দেখো, পশ্চিম ত্রিপুরা যে লোকসভা আসন, তার মধ্যে আমরা জানি যে 30টা বিধানসভা পড়েছে এবং যদি শুধু আমরা ওয়েস্টে ধরি, তাহলে ওয়েস্টে 14টা বিধানসভা পড়ছে। এবার সেই ওয়েস্টের পরিসংখ্যান তোমাকে তুলে ধরলাম। অন্যদিকে আমাদের যে জেলাগুলো রয়েছে, সিপাহীজলা জেলার মধ্যে দেখো বিশালগড় ঢুকে যাচ্ছে, সেই সিপাহীজলা জেলাতে গোলাঘাটি ঢুকে যাচ্ছে, চরিলাম, বক্সনগর, নলছর ঢুকে যাচ্ছে। এবার এই যে চরিলাম, বক্সনগর, নলছর, সোনামুড়া, ধনপুর, বাগমা, ধনপুর পর্যন্ত, দুঃখিত, যে সিপাহীজলা জেলার অধীনে রয়েছে, সেখানে 11টা পর্যন্ত ভোট পড়েছে একেবারে সর্বোচ্চ 37.04%। অর্থাৎ তার পাশাপাশি উদয়পুর এবং দক্ষিণেও কিন্তু ভোট পড়েছে এখনো পর্যন্ত প্রায় 37%-এর কাছাকাছি বা 38% ধরতে পারো। তাই এখনো পর্যন্ত শান্তিতেই ভোট চলছে। সকাল থেকে রোদ থাকলেও রোদকে উপেক্ষা করে মানুষ এক প্রকার ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সুপ্রীতি তোমাকে এই মুহূর্তের জন্য। আবার ফিরে আসবো তোমার কাছে কিছুক্ষণের মধ্যেই আমরা। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি সুপ্রীতি আপনাদের জানাচ্ছিলেন যে এই মুহূর্তে পশ্চিম ত্রিপুরা আসনে কত পার্সেন্ট ভোট পড়েছে এবং বিভিন্ন এলাকাতে বিভিন্ন বিধানসভা ভিত্তিক কত পার্সেন্ট ভোট পড়েছে সুপ্রীতি জানাচ্ছিলেন। 34.6% পশ্চিম ত্রিপুরা আসনে। তো এটা মোটামুটি ঠিক আছে এই পার্সেন্টেজটা? একটা জিনিস লক্ষণীয়, সেটা বলছিল, মানে আমি যখন প্রথমে এসেছিলাম তখন ভোটদানের হার খুব কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। এটা কিসের লক্ষণ? সেটা হচ্ছে সাধারণত বিরোধী পক্ষ থেকে যদি বেশি ভোট পড়ে, তখন তাদের একটা টেনশন থাকে আমরা ঠিকভাবে ভোটটা দিতে পারবো কিনা। এই জন্য কিন্তু ওরা সকাল সকাল ভোটদান কেন্দ্রে আসে এবং এসে কি করে ওরা তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেয়। তো এবার কিন্তু প্রথম দিকে ভোট পড়েছে কম, এখন আস্তে আস্তে ভোট বাড়ছে। যারা শাসক পক্ষে যারা থাকে ওদেরও তো ভোট নিয়ে কোনো টেনশন থাকে না, ওরা দিনে যে কোনো একটা সময় কিন্তু ওরা ভোটদান করতে পারে। এবং এটা যদি আমরা দেখি, মানে সবটাই তো আমরা তো নিশ্চিত করে কিছু বলতে পারি না, কিন্তু ট্রেন্ড দেখে আমরা বলতে পারি আসলে কি হচ্ছে, যে মানে এই যে ধীরে ধীরে ভোট পার্সেন্টেজ বাড়ছে, এটা মানে শাসক দলের পক্ষে যাচ্ছে।
শাসক দলের পক্ষে যাচ্ছে। আচ্ছা, কারণ হচ্ছে বিরোধী পক্ষের যদি ভোটদান হয় তখন দেখা যায় যে 6:30 থেকে এসে জাম করে সবাই ভিড় করে থাকে, মানে দল বেঁধে সবাই ভোট সকাল সকাল যে ভোটটা সকাল কারণ সকাল সকাল ভোট না দিলে আমি হয়তো ভোট দিতে পারবো না, বেলা বাড়লে হয়তো আমাকে মানে বাধা দেওয়া হবে ভোটদান করতে, এই সমস্ত আশঙ্কা থেকে দেখা যায়। তো এখন আস্তে আস্তে বাড়ছে। প্রথম দিকে আমি যখন আসছি স্টুডিওতে তখনও কিন্তু একদম ফাঁকা ছিল, মানুষজন বেশি ছিল, একটা বন্ধ হচ্ছে যেমন ত্রিপুরাতে বেলা বাড়ছে, এখন ভোটের বেলা বাড়ছে। ঠিক, আপনি বলছেন শাসক দলের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিতভাবে বলা যায়, 100% শিওর নয়, কিন্তু ঘটনা দেখে একটা আন্দাজ করা যায়, ট্রেন্ড এটাই বলছে শাসক দলের দিকে যাচ্ছে বিষয়টা। ডক্টর রায়, আপনি কি মনে করেন এই ব্যাপারটা, এই পার্সেন্ট ভোটটা, পার্সেন্টেজ ভোটটা? তো গত বছর তো আমরা প্রায় এখানে পশ্চিম ত্রিপুরাতে বোধহয় প্রায় 82% ভোট পড়েছিল, আশা করেছিলাম। আর আমরা একটা জিনিস যেটা দেখি যে পার্লামেন্টারি নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যে রেটটা থাকে তার থেকে একটু কম থাকে, ঠিক আছে? এইটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড হলো, যদি গত বছরে যদি 82% ভোট পড়ে থাকে, তাহলে এখন পর্যন্ত যদি 34% ভোট পড়ে মাঝখানে যে দুপুরে 1-2 ঘন্টা যেটা আছে 12টা থেকে 2টো, এই সময়টা ভোটটা কিন্তু খুব বেশি পড়ে না। আচ্ছা, এই সময়টা কিন্তু ভোটটা একটু স্লতগতিতেই চলে, কারণ নির্বাচনের কাজে দীর্ঘদিন যুক্ত ছিলাম, তাই দেখেছি যে আচ্ছা এই সময়টাতে একটু মানে ভোটটা একটু কম পড়ে, যে আবার বেলা গড়াতে গড়াতে এবার ভোটটা শুরু হয়, আবার একটা পিক আপ করে। তো এখন শেষ অবধি কত পার্সেন্ট ভোট পড়ে সেটা হলো একটা দেখার ব্যাপার, ঠিক আছে? এখন ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তো আসলে এরকম করে কোন স্ট্র্যাটেজিক মডেল দাঁড় করানো বহুত মুশকিল, কারণ কি বেশি ভোট পড়েছে এটা বিরোধী ভোট, এরকম কিছু দাঁড় করানো যায় না, কারণ আমরা অনেক সময় দেখেছি বেশি ভোট এটা আমরা আন্দাজ করে বলতে পারি আর কি, এটা শিওর কথা নয়, আন্দাজ করে বলতে পারি, কারণ অ্যাকচুয়ালি ওই সকালে এসে ভোট দানের যে প্রবণতাটা, এটা একটা টেনশন বা ভীতি থেকেই আসে, এটা হয় না। এখন তো বেলা গড়াচ্ছে, এটা সত্যি কথা। শাসক দলীয় যে ভোটটা আছে, ওনারা হয়তো ভাবেন যে ঠিক আছে আস্তে আস্তে বেলা গড়াবে, যাবো গিয়ে ভোটটা দিয়ে আসবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য আজ। আর দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি 18তম লোকসভা নির্বাচনে এই মুহূর্তে চলছে ভোট গ্রহণ চলছে, এবং 102টি আসনে ভোট গ্রহণ চলছে গোটা দেশব্যাপী। তার মধ্যে ত্রিপুরার একটি আসন, পশ্চিম ত্রিপুরা আসনেও কিন্তু ভোট গ্রহণ চলছে। পাশাপাশি উপনির্বাচনের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও কিন্তু ভোট গ্রহণ চলছে। সব খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেব, সঙ্গে থাকুন।